এই, তুই কাল মেয়ের সঙ্গে হেসে হেসে কেন কথা বলছিলি? আমি ওর দিকে ভ্রু কুচকে তাকিয়ে বললাম, হোমা, তুই কি করে জানলি? যে করেই জানি। কথা কেন বলেছিস তার জবাব দে। তোর কি? হ্যাঁ, আমার যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলবো। আমার কি মানে? তুই অন্য মেয়ের সাথে কেন কথা বলবি? আর একবার যদি কথা বলতে দেখেছি না, তাহলে তোকে আমি খুন করে ফেলবো। 100 বার বলবো। কলার স্যার বলছি। না, ছাড়বো না। আমি ওর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পেরে উঠছি না। ওর সাথে আমার রোজ ঝগড়া হয়। বিশেষ করে আমি কোনো মেয়ের সাথে কথা বললেই ও কেমন জানি খেপে যায়। অনেক দিন ধরে ক্লাসের একটা সুন্দরী মেয়েকে লাইন মারার চেষ্টা করছি। কাল একটু কথা বলার সুযোগ পেয়েছিলাম। কোথা থেকে মনে হয় ও সেটা দেখে ফেলেছে। ও সারাক্ষণ আমার পেছনে একদম আঠার মতো লেগে থাকে। আমি যেটাই করব সেটাতেই তার নাক গলানো চাই চাই। কি করব, কোথায় যাব, কার সঙ্গে কথা বলবো, সব কিছুতেই ওর নাক গলাবেই গলাবে। ওর চালায় আমার শান্তি নেই। আমি কিছুই শান্তি মতো করতেই পারি না। যদি বসে বসে ফোন ইউজ করি, তাহলে পেছন থেকে এসে ফোন কেড়ে নিয়ে দৌড় দেবে। তারপর মেসেঞ্জারে ঢুকে যাকে পাবে তাকে উল্টোপাল্টা মেসেজ করবে। বাড়িতে ভালো মন্দ রান্না হলেও খাওয়ার সময় আমার ভাগের মাছ মাংসের বাটি ছো মেরে নিয়ে খেতে শুরু করবে। দুপুরে ঘুমিয়ে থাকলে আমার রুমে এসে চুপচাপ আমার মাথায় জল ঢেলে দিয়ে চলে যাবে। শুধু তাই নয়, আমার মানি ব্যাগ থেকেও সে টাকা চুরি করতে ছাড়ে না। মাঝে মাঝে আবার আমার শার্ট প্যান্ট জুতা সব কিছু লুকিয়ে রাখবে। আমি অবশ্য কম চাই না, সুযোগ পেলে আমিও ছাড়ি না। ওর অ্যাসাইনমেন্টের উপর লাল কালিতে কাটাকুটি করে পালাই। একসাথে কোথাও গেলে ভাড়া না দিয়ে কেটে পড়ি। পাশের বাড়ির পিচ্চিকে দিয়ে ওর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরি করেই। ফেসবুকে গিয়ে ওর সব ছবিতে হা হা রিয়াক্ট মেরে কটকটি রাক্ষসী লিখে ইচ্ছে মতো কমেন্ট করি। এমন আরও কত কি। তখন সে রাগ করে বলতো, তুই শুধু একবার সামনে আয়, তোকে আমি কাঁচা চিবিয়ে খাবো। এজন্যই তো তোকে রাক্ষসী বলেছি। তবে রে, তোর হচ্ছে দাঁড়া। এভাবেই কোনো না কোনোভাবে আমাদের মধ্যে ঝগড়া লেগেই থাকে। সেই ছোটবেলা থেকেই এই ঝগড়া আমাদের, কারণে অকারণে ঝগড়া। আমার বাবা আর ওর বাবা ছোটবেলার বন্ধু। ওনাদের গলায় গলায় খুব ভাব। একজন যেন আরেকজনকে ছাড়া চলতেই পারে না। শুধু তাই নয়, আমার মায়ের সাথে ওর মায়েরও সেই লেভেলের বন্ধুত্ব। এই বাড়ি থেকে কিছু রান্না হলে ওই বাড়িতে যাবেই, আবার ওই বাড়ি থেকে কিছু রান্না হলে এই বাড়িতে আসবেই। পুজোতেও দুবাড়ির মধ্যে নতুন জামা কাপড় বিনিময় হবে। এক কথায় দুবাড়ির মধ্যে আত্মার সম্পর্ক। সেই সূত্রেই আমার আর টুম্পার মধ্যে সেই ছোটবেলাকার বন্ধুত্ব। একসাথেই স্কুল কলেজ সব পার করেছি, আর এখন একই ইউনিভার্সিটিতে পড়ছি। আমি অবশ্য ওর থেকে বয়সে গুনে গুনে 3 মাসের বড়। ছোটবেলা থেকে বলে আসছি যে সে যেন আমার নাম ধরে না ডাকে, কিন্তু সেটা কি আর ও শোনে? আমার নাম ধরেই ডাকবে। এটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া, তারপর মারামারি, হাতাহাতি, গুতোগুতি সবই হয়েছে। এখন অবশ্য আমি ওর গায়ে হাত দিই না, তবে হাতের কাছে যা পাই তা দিয়ে ইচ্ছা মতো বসাই। স্কুল লাইফ শেষ করতে না করতেই মেয়েটার ভেতর কেমন একটা পরিবর্তন দেখতে পেয়েছিলাম। দিন দিন ও যেন আমার প্রতি কেমন একটা ঝুঁকে পড়ছিল। ঝগড়া করতো ঠিকই, কিন্তু ঝগড়া শেষে ঠিকই ও আগে আমার কাছে আসতো। মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ঠিক মানে নিত, সেটা ওর দোষ থাকুক বা না থাকুক। অথচ আগে ঝগড়া রাখলে আমি যতক্ষণ না ওর সাথে কথা বলবো, ও রাগ ভাঙাবো, ততক্ষণ পর্যন্ত সে গাল ফুলে বসে থাকবে। হুট করে আমার প্রতি কেমন যেন যত্নশীল হওয়া, আমার খেয়াল রাখা, যে কোনো বিষয়ে নাক গলানো, অন্য মেয়েদের সাথে কথা বললে খেপে যাওয়া, আমাকে কিছু একটা ইঙ্গিত দিত। তখন অনেক কিছুই ভেবে বসতাম, আচ্ছা ও কি আমাকে ভালোবাসে নাকি বন্ধুর মতোই কেয়ার করে। ভাবতাম হয়তো বন্ধুর মতোই কেয়ার করে, এটা আমি কখনোই সিরিয়াসলি নিইনি। এমনিতেও ওর প্রতি তখন ওইভাবে টান কাজ করতো না, কোনো ফিলিংসও নেই। আমার মনে মনে স্বপ্ন ছিল অনেক সুন্দরী একটা মেয়েকে বউ বানিয়ে নিয়ে আসবো। টুম্পা দেখতে তেমন সুন্দরী না হলেও খারাপ ছিল না, কিন্তু ওই যে ওকে নিয়ে কখনো সব ভাবেনি, তাই শুধু অবহেলাই করে গিয়েছি। যখনই ও বোঝাতে চেত যে ও আমাকে ভালোবাসে, আমি তখনই ঘুরিয়ে পেঁচিয়ে অন্য কথা নিয়ে গিয়েছি। ওই যে ওর প্রতি যে কোনো ফিলিংসই নেই। একদিন ফেসবুকে চ্যাটিংয়ের সময় ও আমাকে কথায় কথায় বলেই ফেলল,
ওই তুই কি আমাকে বিয়ে করবি? আমি কয়েকটা হাসির ইমোজি দিয়ে বলেছিলাম, তোর মতো খ্যাত আনস্মার্ট মেয়েকে আমি বিয়ে করব? আমি তো এক রাজকুমারীকে বিয়ে করব, যে হবে তোর থেকে অনেক 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 বেশি সুন্দরী, বুঝলি? মেসেজটা সিন করার পর উপাস থেকে আর কোনো রিপ্লাই আসেনি। ভেবেছিলাম হয়তো ঘুমিয়ে গেছে, কিন্তু কে জানতো সেদিন সারা রাত পাগলিটা কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলবে। প্রতিদিন কলেজ যাওয়ার জন্য আমাদের বাড়ি এসে আমাকে নিয়ে যায়, কিন্তু সেদিন আরও আসেনি। ও ডাক না দিলে আমারও সেদিন আর কলেজে যাওয়া হয় না, তাই আজও যেতে পারিনি। ঘুম থেকে উঠে দেখি কাকিমা, মানে ওর মা আমাদের বাড়িতে এসেছে। মায়ের সাথে কি নিয়ে যেন গল্প করছে। আমাকে দেখে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে নীল, টুম্পার কি হয়েছে রে? আমি অবাক হয়ে বলেছিলাম, কেন? আর বলিস না, সারা রাত ধরে কাঁদতে কাঁদতে চোখ মুখ কেমন ফুলিয়ে ফেলেছে। এখনো কান্না করছে। কতবার করে জিজ্ঞেস করছি কি হয়েছে, কিছুই বলছে না। তুই কিছু জানিস বাবা? এই কথা শুনে তখনও বুঝতে পারিনি আসলে ওর ঠিক হয়েছেটা কি। আমি ব্রুকুচকে কাকিমাকে দেখছি বলে কথাটাকে আর সেভাবে গায়ে লাগালাম না। তারপর মনে হলো ওকে গিয়ে জিজ্ঞাসা করা দরকার। তাই বিকেলবেলা ওর বাড়িতে গিয়ে দেখলাম ও এখনও কান্না করছে, চোখ মুখ ফুলে একেবারে টইটুম্বুর। আমি চোখ বড় বড় করে ওর সামনে গিয়ে বললাম, ওই ভেবলি, কাঁদছিস কেন রে? বয়ফ্রেন্ড একা দিয়েছে নাকি? ও তৎক্ষণাৎ চোখ মুছতে মুছতে পড়ল, কেন এসছিস? চলে যা এখান থেকে। আগে বল তুই কান্না কেন করছিস, তারপর চলে যাচ্ছি। ওর শুনতে লাগবে না, যা তুই এখান থেকে। আগে বল কি হয়েছে, কোন ছেলে তোকে চাকা দিয়েছে? একবার শুধু নামটা বল। আমাকে কষ্ট দিতে তোর খুব ভালো লাগে, তাই না? আমি ওর কথার কোনো মানেই বুঝতে পারছি না। চোখ বড় বড় করে বললাম, মানে? ওই আমি তোকে কি করে কষ্ট দিলাম? কই, আমার তো কিছু মনে পড়ছে না। কাল রাতের কথা ভুলে গেছিস শয়তান? আমি ওর কথা শুনে মাথা চুলকাচ্ছিলাম আর ভাবছিলাম, পরক্ষণই মনে হলো ওকে যে কাল ওগুলো বলেছিলাম ওই জন্য নয় তো। সেদিন ওর চোখে তাকিয়ে আমি বলেছিলাম, হ্যাঁ রে ভেবলি, তুই এত পাগলি কেন রে? এটা বলার সাথে সাথেই সে আমার কলার ধরে আমার বুকে ইচ্ছা মতো মারতে লাগলো। আমি শুধু দাঁত বের করে হেসেছিলাম। হঠাৎ ওর মারা থেমে গেল। লক্ষ্য করলাম আমার বুক পকেটের দিকে ওর চোখ আটকে গেছে। কাজল ল্যাপটানো চোখ জোড়া ওই দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। ভাবছে পকেটে তো কিছু নেই, তবে তাকে কি দেখছে ও? এটা ভাবতেই ওর ফ্যাকাশে গলায় আমার নাম ডাকা। নীল, হ্যাঁ বল। তোর বুক পকেটে আমায় কি একটু জায়গা দিবি? ওর কথাটা সেদিনও গায়ে লাগায়নি। তারপরে একটু অবাক হয়েছি, কিছু বলতে পারিনি সেদিন। আবার ঘুরিয়ে পেঁচিয়ে অন্য কথায় নিয়ে গিয়েছি, তারপর হাসিয়েছি। ও আমার সাথে হাসলেও পাগলিটা ঠিকই বুঝতে পারতো যে ওকে আমি এড়িয়ে চলছি। ইদানিং ওর বিয়ের সম্বন্ধ আসা শুরু করেছে। এর আগে যে আসেনি তা নয়, কিন্তু প্রত্যেকবারই সে মুখের ওপর না করে দেয়। কারণ জানতে চাইলে বলে তার নাকি ছেলে পছন্দ হয় না। কথাটা আমার কানে আসলেই আমি ওকে গিয়ে বলি, এই ভেবলি, তুই বারবার বিয়ে কেন ক্যান্সেল করিস রে? কতদিন কারো বিয়ে খায়নি জানিস? তাদের বিয়েটা কর না, আর আমাদের একটু ভালো মন্দ খাওয়ার সুযোগ করে দে না। তুই যাবি আমার সামনে থেকে? আচ্ছা আগে বলতো, বিয়ে কেন করবি না? কিরে, কাউকে ভালো টালোবাসিস নাকি? খালি একবার বল কি এসে, তাকে ধরে এনে তোর সাথে বিয়ে দেবো। বাসি তো, একজনকে খুব ভালোবাসি। কি সত্যি? শুধু একবার বল নাম কি তার, আর কোথায় থাকে, বাকি সব আমি ব্যবস্থা করছি। তুই ছেলেটাকে ভালো করেই চিনিস। আমি চিনি। কে সে? আমাদের পাশের কেউ? তখন সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে পড়ল, আচ্ছা নীল, তুই কি সত্যি বুঝিস না? কি বুঝবো? তারপর আবার নীরবতা। ও তখন আমাকে বুঝিয়েছিল যে ও আমাকে চায়। আমি আবার ঘুরিয়ে পেঁচিয়ে অন্য কথা নিয়ে গেছিলাম। এভাবেই মাসের পর মাস চলে যায়। ও আমার জন্য অপেক্ষা করতে থাকে, আর আমি ওকে এড়িয়ে চলতে থাকি। 1 মাস 10 দিনের প্যাকেজে আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে গোয়া করতে এসেছি। ওকেও বলেছিলাম আসতে, কিন্তু ও আসলো না। কারণ হিসেবে জানালো যে ও নাকি খুব অসুস্থ। প্রায় আমার কানে আসতো যে ও নাকি অসুস্থ থাকে। অসুস্থ হতেই পারে, এটা তো মেয়েদের কমন ব্যাপার, তাই আর গায়ে লাগায়নি। কিন্তু
ইদানিং ওর ব্যাপারটা নাকি সিরিয়াস, ওকে নাকি হাসপাতালেও যেতে হয়। গোয়াতে 1 মাস পার করার পর সেদিন কেউ একজন আমাকে ফোন করে জানালো যে ও নাকি মাসখানেক ধরে হাসপাতালে ভর্তি, সিরিয়াস অবস্থা। আমার কেমন জানি বিশ্বাসই হচ্ছে না যে মেয়েটা সারাক্ষণ এত হাসি খুশি থাকে, গায়ে পড়ে ঝগড়া করে, মারামারি করে, সে কোনোভাবেই অসুস্থ হতেই পারে না। ইম্পসিবল। সেদিনই আমি একাই রওনা হলাম। ও হাসপাতালে ভর্তি আর আমাকে একবারও জানালো না। না, কোনো ফোন কল নাই। সামনাসামনি গিয়ে একেবারে ওর চুল টেনে ধরে বলবো, ভেবলি তুই এতদিন ধরে হাসপাতালে ভর্তি আর আমাকে জানালি না? তারপর খুব ঝগড়া করব। ও যতই অসুস্থ থাকুক না কেন, আজকে ওর একদিন কি আমার একদিন। ঠিকই সেদিন ওর মুখোমুখি হয়েছিলাম। হাসপাতালের বেডে ওকে শুয়ে থাকতে দেখে আমি একটু অবাক হইনি। ওর চুল ধরে আগে টান দিলাম, কিন্তু ও আমার দিকে একবারও তাকালো না। একটিবারের জন্য আমার সাথে ঝগড়া করলো না। কি ব্যাপার? ওর চুলে হাত দিলে তো ও সাপের মতো ফন্না তুলে উঠে আমাকে মারতে। আজ কি হলো? কতবার করে বললাম, এই ভেবলি তাকা আমার দিকে, কিন্তু তাকালোই না ও আমার দিকে। ওরা সবাই বলল পাগলিটার হাটে নাকি একটা ফুটো ছিল, গত 5 বছর ধরে এটাই বয়ে বেড়াচ্ছিল। ডাক্তার আগেই জানিয়ে দিয়েছে ও নাকি বেশি দিন বাঁচবে না। আর আজ নাকি ডক্টরের কথাই সত্যি হয়েছে। এই 1 মাস ধরে ওর সাথে ফেসবুকে অনেক চ্যাটিং করেছি, আমি ফোনে কথাও বলেছি, অথচ পাগলিটা আমাকে একবারের জন্য বুঝতে দেয়নি যে ও ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। সেদিন রাতেও আমাকে বলেছিল, নীল, তোর বুক পকেটে আমাকে একটু জায়গা দিবি? আমি তখন ওকে এড়িয়ে গিয়েছিলাম। একদম বুঝতে পারিনি যে এটাই ওর শেষবারের মতো কথা বলা হবে। আমি সেই ছোট্টবেলার ডান পিঠে ঝগড়াটে গাল ফুলে রাখা ফেবলিটাকে যে মনে মনে এতটা কষ্ট দিয়েছি তা আমি জানতেও পারিনি। আর পাগলিটা সব মুখ বুঝে সহ্য করে গেছে। কেন রে পাগলি, তুই এতটা নিষ্ঠুর কেন হলি? আমায় ছেড়ে চলে যাওয়ার আগে একবার তো আমাকে বলতে পারতি। তখন না হয় তোকে একবার শক্ত করে জড়িয়ে ধরে বলতাম ভালোবাসি। ও মাঝে মাঝে আমাকে বলতো, নীল, আমাকে অনেক দূরে কোথাও নিয়ে যাবি, যেখানে শুধু তুই আর আমি থাকবো। ওই ভেবলি তুই আজ আমাকে একা রেখে কেন চলে গেলি? আমাকে সাথে কেন নিলি না তুই? বল না, তুই এতটা স্বার্থপর রে, এতটা স্বার্থপর।